মুখ্যমন্ত্রী একদিকে তো দেখেছি আমরা ইমাম ভাতা দেন, তখন এই যে বিরোধীরা মানে আপনারাই তো বলেন যে সংখ্যালঘু তোষণ তিনি করছেন, তাহলে এই 1,10,000 দিয়ে কি হিন্দু তোষণ করতে চাইছেন? উনি দুর্নীতিবাজদের তোষণ করেন। উনি না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, না নাস্তিক, উনি ধান্দাবাজ। উনি ধান্দাবাজদের তোষণ করেন। এই যে কটা প্রকল্প আছে সব ধান্দাবাজদের তোষণ করার জন্য, আর কিছু নয়। কিন্তু উনি তো কালকের বললেন যে ধর্ম যার যার উৎসব সবার সর্বধর্ম যার যার ধর্ম সে যার যা পালন করবে। তো উৎসবের টাকা সরকারি টাকা কেন? উৎসব যার নিজের মতো করবে। আপনি বাড়িতে যখন আপনার নতুন বাড়িতে ঢুকে উৎসব করেন তখন সরকার টাকা দেয় নাকি? আপনি সরকারকে বলেন যে উৎসব সবার, আমি সবাইকে ডেকেছি, আমি খাওয়াবো লোককে, সরকার টাকা দিক বলেন নাকি? কোনো সভ্য মানুষ বলে নাকি? বলে না। আসলে এটা একটা অসভ্য সংবিধান বিরোধী সরকার চলছে। তিনি বললেন যে পুজোর সময় মহিলাদের নিরাপত্তার দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়। তো হঠাৎ এ প্রশ্ন এলো কেন? তিনি তো পশ্চিমবঙ্গে শান্ত সুন্দর করে তুলেছেন, হঠাৎ তার মাথায় এলো কেন পুজোর সময় মহিলাদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন? তার মানে কি তার ধারণা এই ক্লাবগুলো তারা মহিলাদের প্রতি ভিন্ন নজরটাকে তোষণ করেন? এই ক্লাব কর্তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল। নিরাপত্তার কথা বলছেন। হ্যাঁ, এই নিরাপত্তাহীনতা, মানে কি ক্লাবগুলো নিরাপত্তাহীনতা তৈরি করছে, এটা তিনি মনে করেন? তাহলে তিনি কথা বলবেন কেন? এই ক্লাব যারা চালান বলে তাদের মেরুদণ্ড নেই, মেরুদণ্ড থাকলে তারা প্রত্যাখ্যান করতেন। তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিক যারা চলে আসবেন তাদেরকে যেন ক্লাবগুলো জামা কিনে দেন, কারণ তাদের তো থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। শুনুন, এই যে মুখ্যমন্ত্রী কথা, এটা কত বড় অপদার্থতা বলুন। চিরকাল আমরাও ছেলেবেলায় পুজো করার পর যা উদ্বৃত্ত থাকতো, পাড়ার গরিব দরিদ্র মানুষ যারা অসহায় তাদের এরকম আমরা কম্বল বিতরণ করতাম, সোয়েটার বিতরণ করতাম, জামা বিতরণ করতাম, শাড়ি বিতরণ করতাম। তার মধ্যে কোনো গর্ব ছিল না, লজ্জা ছিল যে আমরা উৎসব করছি, এতজন মানুষ তার এরকম অসহায় পড়ে আছেন। সেটা আমাদের নিজেদের টাকায়, সরকারের টাকায় না। আর উনি সরকারের টাকায় মুখ্যমন্ত্রী, তিনি নির্লজ্জভাবে স্বীকার করলেন এটা। তিনি তো বলতে পারতেন আমি তোমাদের ক্লাবকে টাকা দিচ্ছি না, আমার যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন তাদের আমি পুজোর সময় ডেকে আনছি, 3 দিন তাদের আমি আনন্দ উৎসব রাখবো, সেই টাকা খরচা করবো। আমি বুঝতাম এটা সামাজিক কাজ। তিনি হচ্ছেন একেবারে ধান্দাবাজ, নির্লজ্জ একজন মানুষ ক্ষমতায় আছে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কোথায় রাখবেন তিনি? এই রাজ্যে তো 100 দিনের কাজ চালু করছেন হাইকোর্টের অর্ডার পরেও। প্রত্যেক ব্লকে ব্লকে ওখানে কৃষকরা মিছিল করছেন, লড়াই করছেন যে 100 দিনের প্রকল্প চালু করা হোক। তিনি ওই মানুষগুলোকে প্রলোভন দিয়ে নিয়ে আসছেন, এখানে তারা বিপদে ফেলবেন। ওখানকার কাজ যাবে, এখানে কাজ পাবেন না, সেই জন্য ওর কথা কেউ বিশ্বাস করে না। কোনো পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে এখানে আসবে না। কিন্তু উনি তো বলছেন তাদেরকে ভুল বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হয়, তারা জোর মানে নিজের ইচ্ছা থেকে যান না। তা উনি যারা নিজের ইচ্ছে থেকে জানি তাদের তিনি বুঝিয়ে নিয়ে আসুন না। উনি দেখে দিন তো কোথায় কোথায় কাজে 500টা জায়গা দিন, এই 500 জনকে আমি কাজ দিতে পারবো। মিথ্যা কথা বলার একটা সীমা আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যার সমস্ত সীমাকে অতিক্রম করে গিয়েছেন। এই যে পুজোর আগে 1,10,000, পুজোর আগের বলা থেকে বেশি বলা ভালো যে ভোটের আগে 26শে বিধানসভা নির্বাচনের আগে 1,10,000 করে অনুদান, তার মানে কি এটাও সাধারণ মানুষকে? তার মানে তো উনি কি বলতে চাইছেন সাধারণ মানুষ তারা বিক্রয়যোগ্য পণ্য বা ক্রয়যোগ্য পণ্য? আমি টাকা দিয়ে, তাই তো বলছি, আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে মানুষের ভোট নেব। তো কতটা নির্লজ্জ নিম্ন রুচির মানুষ হলে কথা ভাবতে পারে বলুন তো? এটা নিয়ে কি আপনারা আদালতের দ্বারস্থ হবেন? আমরা তো প্রত্যেকবারই আমরা পিটিশন করি, আবার করবো। স্যার, একেবারে 85,000 থেকে এই যে 85,000 ক্লাব রয়েছে তাদেরকে এবারে অনুদান দেওয়া হবে 1,10,000। এখানে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, সুপ্রিম কোর্টের কাছ থেকে আবারও সময় চাইছে। 25% ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কাছে টাকা নেই, অথচ 1,10,000 অনুদান দেবে এবারে পুজোয় ক্লাবগুলোকে। 1,10,000 নয় তো আরও বেশি। বিদ্যুতের খরচ, অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য লাইসেন্সের খরচ, এই সব মিলিয়ে প্রায় 2 লক্ষ। অর্থাৎ প্রতিটি ক্লাবকে তিনি 2 লক্ষ টাকার উপহার দিচ্ছেন। কোত্থেকে উপহার দিচ্ছেন? ধার করে। কেন রাজ্য সরকারের তহবিলে নিজস্ব রাজস্ব উপায়ের তো কোনো রাস্তা নেই মদ বিক্রি ছাড়া। উনি ইতিমধ্যেই বাংলার যুব সমাজকে মদে ভাসিয়ে দিয়েছেন। কেন মদের রাজস্ব সবচেয়ে বাড়ছে, তার মানে লোকে মদ খাচ্ছে, ভালো, মদ খেতে কোনো আপত্তি নেই, মদ খাওয়া কোনো অপরাধ নয়।
কিন্তু অতিরিক্ত মদের কি পরিণতি হয় বুঝতে পারছেন, সে মাতাল হয়ে নর্দমায় পড়ে থাকে। আর আমি তো কালীঘাটে বড় হয়েছি, আমরা এরকম প্রচুর দেখতাম। আর গোটা সমাজটাকে তিনি মাদকতায় ডুবিয়ে দিতে চাইছেন, ধর্মের মাদকতা, এবং সেটা করছেন টাকা ধার করে। এই ধারটা কিন্তু আমাদের সবাইকে শোধ করতে হবে। এই ধারটা ক্লাবের, পুজো ক্লাবের যারা কর্তৃপক্ষ তারা শোধ করবেন না, গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই ধারের টাকা শোধ করতে হবে। তাহলে আমরা যদি চুপ থেকে ধারের বোঝা বই, তো কার কী বলার আছে? মমতা বলবে তো পশ্চিমবঙ্গের জনগণ যদি ধারের বোঝা বই, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাথা ব্যথা কেন? ঋষি তারিবা এত চিন্তা কি? আমার পশ্চিমবঙ্গের জনগণ ধার করে টাকা দিচ্ছি, তাতেই খুশি। এই মানসিকতায় গোটা রাজ্যটা চলছে। এই রাজ্যটা সম্পূর্ণ ঋণের ওপর দাঁড়িয়ে আছে, ঋণ জালে আমরা জড়িয়ে পড়েছি। মুখ্যমন্ত্রী হিসেব দিন এই টাকাটা কোত্থেকে দেবেন? কারখানা তো চলে যাচ্ছে, উনি বাণিজ্য সম্মেলন করছেন, খাওয়া দাওয়া করছেন, খুব ভালো, কিন্তু কোনো বিনিয়োগ তো আসছে না। এবং সাম্প্রতিককালে দেখা গেছে যে 4000 কত কারখানা যা ছোটো টিমটিম করে জ্বলছিল চলে গেছে, 6000-এর বেশি চলে গেছে। আর ওরা বামফ্রন্টের বিরুদ্ধে বলতো 56,000, যখন একদম বিধানসভায় প্রশ্ন করেছে 56,000 সংখ্যাটা দিন, তখন বলেছে কোনো সংখ্যা নেই। তার মানে কোনো তথ্য নেই, মিথ্যা প্রচার হতো। কিন্তু এখন সত্য তথ্য আছে। পশ্চিমবঙ্গকে একেবারে ভিখিরি করে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দাম নৃত্য করছেন। কিন্তু এই যে দিনের পর দিন বিদ্যুতের বিলের তো পরিমাণটা বাড়ছে, কিন্তু সেখানেই 80% ছাড়, এই ছাড়টা কে মেটাবে? আমাকে আপনাকে মেটাতে হবে। এর মধ্যে বিদ্যুৎ কোম্পানি ওরা ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছেন মমতা, ওরা খুব খুশি। এখন এই যে বকেয়া টাকাটা বিদ্যুতের, সেটা কার ঘাট থেকে আদায় করবে? আমার আপনার ঘাট থেকে বিদ্যুতের ট্যারিফ বেড়ে যাবে। তারপরে বলে স্মার্ট মিটার বসাও। মাঝরাতে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ বললো তোমার পয়সা নেই, বিদ্যুৎ চলে গেল। এই পরিকল্পনাগুলো প্রত্যেকটাই একটা আরেকটার সঙ্গে এমনভাবে সূত্র গাঁথা, যার মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজকে বঞ্চিত করে কিছু মানুষকে উপকৃত করো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যখন বললেন যে আগের বছর তো 85 দিয়েছিলাম, এবছর কত দেবো, 90, 95, নাকি একবারে এক প্রকার নিলাম? এই যেভাবে উনি কথা বলেন, এই কথাটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন। এটা কি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ? আমি বিভিন্ন সময় বলি, লোকে আমায় অনেক বলেন যে কেন এরকম বলো, কি বলবো? একটা মুখ্যমন্ত্রী পাড়ার পুরস্কার বিরতি দিন উৎসবের মতো। আমরা ছেলেবেলায় নাটক করতাম যখন, তখন একজন বলে দিতেন ওকে আমার পুরস্কার দেবো, ভালো লেগেছে অভিনয়। মা তারপরে যিনি পুরস্কার দেবে বলছেন তিনি ঘুরে বেড়াতেন, বলতে টফি খেয়ে না একটা। তো এইরকম তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্ট্যান্ডার্ডেই। এটা তো সরকারি টাকা, সরকারি টাকা তো সংবিধান অনুযায়ী যায় না। তো আমরা সেই জন্য তো মামলা প্রত্যেক বছরই মামলা করি, এবারও মামলা করবো। তিনি তো কালকেও বললেন যে কেউ কেউ আছে ওই বৈঠক নিয়ে আবার হাইকোর্টে চলে। হ্যাঁ, উনি জানেন তো যে হাইকোর্টে যাব, সেই ভয়টার মনে আছে, সেই আতঙ্কটা আছে। আর এটা দিয়ে ও ওই ক্লাবগুলিকে উত্তেজিত করার চেষ্টা করলেন আমাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে লাভ নেই। ওই যারা ক্লাবের কর্তারা আছেন, অনেকে আমার কাছে এসে বলেন আমরা টাকা নিতে চাই না। তারা যখন টাকা নিতে চান না, তখন তিনি পুলিশ পাঠিয়ে তাদের ভয় দেখান। এই উদাহরণও আছে। একটি একেবারে দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক, অসাংস্কৃতিক, দেশ বিরোধী, সংবিধান বিরোধী মানুষ রাজ্য চালাচ্ছে। কিন্তু দিয়ে দেওয়ার সময় তাহলে এই টাকাগুলো কোথায়? আমরা ন্যায্য অধিকার, কিন্তু ন্যায্য অধিকারের প্রতি ওর কোনো দায়বদ্ধতা নেই। উনি তো চাইবেন মানুষকে অনুকম্পার ওপর রাখতে, অধিকারের ওপর রাখতে না। আমরা চাই মানুষকে তার অধিকারের উপর টিকিয়ে রাখতে, উনি চান মানুষকে অনুকম্পার উপর টিকিয়ে রাখতে। এটা ন্যায়প্রাপ্ত দিয়ে তাকে দেবো কেন? তাকে দেবো না। তুমি আমার পেছন পেছন ঘুরে ঘুরে কাটমানি আবদার করো, কোনো আপত্তি নেই। এই যে কি একটা চালু করেছে পাড়ায় সমাধান নাকি, 8,000 কোটি টাকা, ওই তো 8,000 কোটি টাকার মধ্যে পরবর্তী হিসেব করে দেখবেন প্রায় 30% কাটমানি চলে গেছে। কারা পাবে? ওই কিছু কিছু ওই ধরনের সরকারি কর্মচারী, তৃণমূলের নেতারা। এইটা হচ্ছে পরিকল্পনা।